এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সূর্যের আলো জানলা ভেদ করে অরিত্রিকার রুমে প্রবেশ করেছে। ঝিকিমিকি রৌদ্রস্নাত প্রকৃতি মোটেও মন্দ লাগছে না। অরিত্রিকা বিছানায় আধশোয়া হয়ে বসে আছে, মুখশ্রী শুকনো মলিন। এক রাতেই মেয়েটির জ্বর অনেকটাই কাবু করে ফেলেছে। অতিরিক্ত ঘুমের কারণে চোখ মুখ ফুলে গেছে। রাতে ঝড় বৃষ্টি কমে এলে ডাক্তার এসেছিল চৌধুরী বাড়িতে। তিনি অরিত্রিকাকে অতিরিক্ত জ্বর ওঠার কারণে ইঞ্জেকশন দিয়েছেন, সাথে আরও কিছু ওষুধ। এতে অরিত্রিকা ঘুমে বিভোর হয়ে গিয়েছিল। এখনও চোখে ঘুম জড়িয়ে আসছে। কখন রাত পেরিয়ে ভোর হয়েছে বুঝতেই পারেনি। অরিত্রিকা ঘুমে ঢুলুঢুলু চোখে দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো। 9টা 20 বাজে। রাতে স্যুপ খেয়েছে শুধু, খিদে তো পেটে মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। সাথী বেগম অরিত্রিকাকে ডেকে ফ্রেশ হয়ে বিছানায় বসে থাকতে বলেছেন। সে অসুস্থ হয়ে একটা দিক ভালো হয়েছে, মায়ের আদর যত্ন ভালোবাসা পাচ্ছে বেশি করে। অরিত্রিকা একধানে অফ হোয়াইট দেওয়ালে রং তুলি স্বতঃস্ফূর্ত আঁচড়ে আঁকা ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তার মনে পড়ে যখন সে সদ্য কলেজে উঠেছিল, সেই সময় তাদের বাড়ি পুনরায় রং করা হয়। অরিত্রিকা তার বাবাকে বলেছিল নিজের ঘরের দেওয়ালে ফুলের পেন্ট করাবে। আজমল সাহেব মেয়ের কথা রাখেন, কিন্তু মেডিকেলে চান্স না পাওয়ায় সব কিছু অন্যরকম হয়ে গেল। অরিত্রিকার সাথে তার বাবা ভালোভাবে কথা বলেন না। অরিত্রিকা মানে তার গাফিলতির কারণে মেডিকেলে চান্স পায়নি। ভাবতেই বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। সাথী বেগম খাবার প্লেট হাতে রুমে প্রবেশ করলেন। মেয়েকে গভীর চিন্তায় মগ্ন দেখে তিনি ডেকে উঠলেন, অরিত্রিকা, এত কি ভাবছিস? অরিত্রিকার ভাবনা সুতো ছিল তখনই। সে সাথী বেগমের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তেমন কিছু না। সাথী বেগম গিয়ে মেয়ের পাশে বসলেন। নিজ হাতে ভাত মাখিয়ে অরিত্রিকাকে বললেন, নে হাঁ কর। অরিত্রিকা খাবার মুখে নিল। নিতেই অনুভব করলো সে খেতে পাচ্ছে না। কেমন বিষাদ লাগছে মুখে। চোখ মুখ কুঁচকে গেল তার। সাথী বেগম অরিত্রিকার মুখশ্রী কুঁচকানো দেখে বললেন, কি হয়েছে? মা, ভাত খেতে পারছি না, স্বাদ লাগছে না, পানি দাও। সাথী বেগম অরিত্রিকার হাতে পানির গ্লাস এগিয়ে দিলেন। অরিত্রিকা পানি দ্বারা মুখের ভেতরে থাকা ভাত গিলে ফেলল। পানিও দিতে লাগছে। মুখ কুঁচকেই বলল, আমার খেতে ইচ্ছে করছে না আর, নিয়ে যাও খাবার। ঔষধ খেতে হবে, এত অল্প খেলে হবে না, আর একটু খা। অরিত্রিকা মুখ ভার করলো। সাথী বেগম দেখলেও ভাত মাখিয়ে অরিত্রিকাকে খাইয়ে দিলেন। 3-4 বার খেয়ে আর খেলো না অরিত্রিকা। সাথী বেগম প্লেটে হাত ধুয়ে ডাক্তারের দেওয়া কয়েক রকমের ওষুধ খোসা ছাড়িয়ে মেয়ের হাতে দিলেন। অরিত্রিকা সবগুলো ওষুধ খেয়ে হাঁপ ছেড়ে বাঁচল যেন। অরিত্রিকা নিজের রুমে কারোর উপস্থিতি না দেখে সাথী বেগমকে জিজ্ঞেস করলো, মা, কাউকে দেখছি না, কোথাও গিয়েছে কি? না, সবাই নিচে আছে। তুই যখন ঘুমোচ্ছিলি সবাই তোকে দেখতে এসেছিল। ইশরা বাসায় চলে গেছে। তোর ফুপা কল করেছিল, সাদাত বাইকে করে রেখে এসেছে। ও, আমি নিচে গিয়ে ইফাকে তোর কাছে পাঠিয়ে দিয়েছি। একা একা নিশ্চয়ই ভালো লাগবে না। অরিত্রিকার মুখ থমথমে হয়ে গেল। সে থমথমে ভাব বজায় রেখে বলল, ঠিক আছে। সাথী বেগম রুম থেকে বেরিয়ে যাবে এমন সময় অরিত্রিকা মিয়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলো, মা, বাবা আমায় দেখতে এসেছিল? সাথী বেগম থেমে প্রত্যুত্তর করলো, উনি তোর বাবা হয়, কোনো শত্রু না। মেয়ে অসুস্থ তা দেখে বাবা কি চুপ করে বসে থাকতে পারে? রাত থেকে তোর জন্য টেনশন করছে। রাতে অনেকবার এসে দেখে গেছে। অরিত্রিকার মন ভালো হয়ে গেল। শারহান, তোর চোখ এত লাল লাগছে কেন? সারা রাত ঘুমাসনি? শাহনাজ এমপি মহোদয়ের সাথে দেখা করতে ওনার বাড়িতে এসেছে। সাথে আবিরও আছে। আবির সোফায় বসে অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে শাহরানের চোখ টকটকে লাল। এই 2টা কারণ হতে পারে। প্রথমত গঞ্জিকা সেবন, ছাইপাশ খাওয়া। দ্বিতীয়ত রাতে ঘুম না হওয়া। প্রথম কারণটা শাহরানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সে জানে তার বন্ধু যথেষ্ট ভালো এসবের দিক দিয়ে। তাহলে কি দ্বিতীয় কারণ? মনে মনে সেই ছোট্ট বিষয় নিয়ে জগা খিচুড়ি পাকাচ্ছে আবির। মাথায় তার অসংখ্য কথা ঘুরছে। সে আর কৌতূহল দমিয়ে না রেখে সারহানকে সরাসরি প্রশ্ন করেই ফেলল। সারহান আবিরের কণ্ঠস্বর শুনে ছোট্ট করে উত্তর দিল, আবির যেন সারহানকে জ্বালানোর পথ পেয়ে গেল। মনে মনে অসংখ্য শয়তানি ফোন দিয়ে আটল। আবির শয়তানি হাসি দিয়ে বলল, নতুন গার্লফ্রেন্ড হয়েছে নাকি ভাই? এমন হয় রে, প্রথম প্রেমে পড়লে সারা রাত জাগতে হয়, প্রেমালাপ করতে হয়। আবিরের কথা শুনে সারহানের ভ্রু কুঁচিয়ে গেল। এসব কি বলছে আবির? গার্লফ্রেন্ডের সাথে কথা? আজব।
সারহান ব্যগ্র কণ্ঠে বলে উঠল। ভালোই তো, তোর এক্সপিরিয়েন্স আছে দেখছি। থাকারই কথা। তোর গার্লফ্রেন্ডের সংখ্যা তো গুণে শেষ করা যাবে না। কিছুদিন পর পর নতুন নতুন। আবির সারহানের কথা শুনে গা গুলিয়ে হেসে দিল। সারহান মোটেও মিথ্যা বলছে না। আবির হেসেই বলল। সেই বাতাস তো তোরও লেগেছে ব্রো। এবার বল ভাবির নাম কি? সারহান সরু চোখে আবিরের দিকে তাকিয়ে বলল। তোর মতো আমার ক্যারেক্টারের সমস্যা নেই যে রাত জেগে কথা বলে নিজের সময় নষ্ট করব। ওসব ছাড়াও আমার অনেক কাজ আছে। আবির দুঃখী মুখ করে হতাশার ভঙ্গিতে বলল। আমার মনে হয় তোর জীবনে কোনো শখ আহ্লাদ নেই, রাজনীতিতেই সংসার পেতে বসে আছিস। আমার কষ্ট হয় জানিস। আমি মনে হয় এই জীবনে চাচ্চু ডাক শুনতে পাবো না। অন্তত চাচ্চু ডাক শোনার ইচ্ছে পূরণ করতে বিয়েটা কর ভাই। সারহান ভ্রু কুঁচকে বলল। তোর মতো ড্রামাবাজ আমি খুব কম দেখেছি। মেয়েদের মতো এত ন্যাকামি করিস কেন? সত্যি বললেই ন্যাকা লাগে তোর? এমন একজনের সাথে তোর বিয়ে হোক যে তোর সম্পূর্ণ বিপরীত ধর্মী মানুষ, সারাদিন তোকে জ্বালিয়ে মারবে, তখন দেখবি ন্যাকামি কি। আস্তে কথা বল। ভুলে যাস না আমরা এখন কোথায় আছি। আবির চুপ হয়ে গেল। মনে মনে অনেকটা বিরক্ত সে। সারহান বিয়েটা করলে বাড়িতে সে মা বাবাকে বলতে পারত সারহানেরও বিয়ে হয়ে গেল, সকলের বউ আছে, এবার আমার বিয়েটাও তোমরা দিয়ে দাও। তা আর হচ্ছে কোথায়? সারহানকে বিয়ের কথা বলেও কোনো লাভ হচ্ছে না। সাহস করে নিজের বাড়িতেও নিজের বিয়ের কথা বলতে পারছে না। কি যে মুসিবত! সারহান আবিরের কথায় আর পাত্তা না দিয়ে পকেট হতে ফোন বের করলো। কপালে চিন্তার ভাঁজ। ফোনের লক খুলে কল লিস্টে কারোর নাম্বার খুঁজতে লাগলো। কিছুক্ষণ ঘাটাঘাটি করে কাঙ্ক্ষিত নাম্বারটা ভেসে উঠল ফোন স্ক্রিনে। ইংরেজি অক্ষরে ফাইরুজ নামটা সেভ করা। কিয়ৎ সময় ভাবনায় মত্ত হলো সে। ভাবতে লাগলো কল দেবে কিনা। 2-3বার কল দিতে গিয়ে সারহানের আঙুল আটকে গেল। কল দেওয়ার সিদ্ধান্ত বদলে মেসেজ দিতে পারে, সেটাই ঠিক বলে মনে হয়েছে তার কাছে। চিন্তিতগ্রস্ত হয়ে হাতের আঙুল গুলিয়ে কিছু লিখে নাম্বারটিতে সেন্ড করে দিল সে। সরি জেন্টলম্যান, একটা কাজে আটকে গিয়েছিলাম, তাই আসতে দেরি হলো। আজাদ সাহেবের কণ্ঠস্বর শুনে সারহান ফোন সাইলেন্ট করে পকেটে রেখে দিল। আজাদ সাহেব একটা মিটিংয়ে আটকে গিয়েছিলেন, ফিরতে অনেকটা লেট হয়ে গেছে। সোফা থেকে উঠে সারহান আজাদ সাহেবের সাথে হাত মিলিয়ে বলল। ছোট্ট একটা বিষয়কে এতটা সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন নেই আজাদ সাহেব। আমিরও সারহানের সাথে দাঁড়িয়েছে। আজাদ সাহেব হেসে বললেন। সময়ের মূল্য অনেক, একবার সময় চলে গেলে ফিরে পাওয়া যায় না। আমিও সময় নষ্ট করা পছন্দ করি না। যাই হোক, দুজনেই বসো। সারহান আবির আবারও বসে পড়ল। আজাদ সাহেব আয়েশি ভঙ্গিতে বসে আবিরকে বললেন। কী খবর আবির? রাজনীতি নিয়ে ব্যস্ত আছো দেখছি। ভালোই প্রচারণা করছো দেখলাম। আবির মৃদু হেসে জবাব দিল। অনেকটাই ব্যস্ত। আজাদ সাহেব হেসে বললেন। চালিয়ে যাও, ইলেকশনে আবারও জয়লাভ করতে হবে। অয়ত্রিকা গোসল সেরে মাত্রই রুম এসেছে। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছে চলেছে দুর্বল হাতে। মুখে কিছুটা বিরক্তির ভাঁজ। কোনো মতে ভেজা চুল মুছে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো। সেখান হতে চিরুনি নিয়ে চুল আশ্রাতে লাগলো। চুল মুছে তোয়ালো পরতে বসে সেই চেয়ারে মেলে দিল। এখন বাইরে যেতে ইচ্ছে করছে না। অয়ত্রিকার শরীর কিছুটা সুস্থ, এখন জ্বর নেই, তবে শরীরে ব্যথা করছে, দুর্বলও লাগছে। ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসে পড়ল। এতটুকু কাজ করতেই হাঁপিয়ে গেছে সে। বিছানায় হেলান দিয়ে তিশাকে কল করার জন্য ফোনটা হাতে নিল। ইশরা চলে গেছে, মনটা ভালো নেই। ইফা থাকলেও কথা বলতে ইচ্ছে করছে না। তিশা আসলে হয়তো মনটা ভালো লাগবে। ফোন হাতে নিয়ে দেখলো ফোন স্ক্রিনে অসংখ্য নোটিফিকেশন জমা হয়েছে। অয়ত্রিকা নোটিফিকেশন অল ক্লিয়ার করতে গিয়ে একটা নোটিফিকেশনে তার চোখ আটকে গেল। বক্ষে তখনই মৃদু কম্পন বয়ে গেল। কিছুটা অস্থিরতা অনুভব করলো সে। অবিশ্বাস্য ভঙ্গিতে কয়েকবার পলক ঝাপটালো সে। মেসেজ নোটিফিকেশনে জলজল করে মেসেজদাতার নাম ভেসে উঠেছে। সারহান ভাই নামে সেভ করা নাম্বার থেকে মেসেজ এসেছে। সে মেসেজটি ক্লিক করলো। জ্বর কমেছে? এই ছোট্ট মেসেজ অয়ত্রিকার ঠোঁটের কোণে হাসি ফোটালো। কিছুটা উচ্ছ্বসিত হলো ভেতরে ভেতরে। আরেকটা মেসেজও আছে সে মেসেজটা উৎসাহের সাথে পড়তে লাগলো। খাবার খেয়ে ঠিকমতো ওষুধ খাবি, রেস্ট নিবি। উড়নচণ্ডীর মতো এই অসুস্থ শরীরে লাফিয়ে লাফিয়ে ঘুরবি না। অয়ত্রিকা যতটুকু খুশি হয়েছিল তা এক নিমেষে ফাটা বেলুনের নয় চুপসে গেল। সে কি সবসময় এমন লাফিয়ে বেড়ায় নাকি? মাঝে মাঝে একটু শয়তানি করে, তাই বলে উড়নচণ্ডী বলবে? এটা মানা যায় না। বারবার শুধু অপমান, তাই না? এবার থেকে আরও উড়নচণ্ডীপনা করবে, তা বা যন্ত্রমানবটার সামনে। অয়ত্রিকা কিছুটা রেগে মেসেজ লিখল।
আমি আপনার সামনে লাফাবো, নাচবো, গোটা বাড়ি নেচে নেচে বেড়াবো, তাতে আপনার কি? দরকার পড়লে সারা দিন মঞ্জুলিকার মতো সেজে নৃত্য করব। তৎক্ষণাৎ আর কোনো মেসেজের রিপ্লাই আসলো না। অয়ত্রিকা রেগে থাকলেও তার মন পড়ে রইল ফোনের দিকে। মন বলছে রিপ্লাই আসুক। অনুভূতি আসলেই ছন্নছাড়া হয়। কিছুটা সময় যেতেই মনে পড়ল সে তো তিশাকে কল দিতে চেয়েছিল। তখনই মেসেজে টুং করে শব্দ হলো। দেখলো সারহার মেসেজে রিপ্লাই করেছে। অয়ত্রিকা আগ্রহ নিয়ে দ্রুত মেসেজ বক্স ওপেন করে পড়তে লাগলো। লুঙ্গি পরেছিলি, সেদিনের শ্বাসটা মঞ্জলিকার থেকে কম কিছু লাগছিল না। অন্য কেউ হলে নিশ্চিত ভাবতো তুই তার ঘাড় মটকাতে এসেছিস। তবে বলতে হবে সেই শ্বাসটা তোর জন্য একদম পারফেক্ট ছিল। একদম ছোট্ট মঞ্জলিকা লাগছিল তোকে। অয়ত্রিকার চোখ বড় বড় হয়ে গেল। এটা কি সারহান ভাই তার প্রশংসা করলো নাকি অপমান করলো তা নিয়ে অয়ত্রিকা কনফিউজড হয়ে গেল। অয়ত্রিকা আর দেরি না করে আবারও লিখল। আপনি আমার প্রশংসা করলেন নাকি অপমান করলেন? এই ওরু, ওঠ। আর কত ঘুমোবি? বিকেল হয়ে গেছে, এখনো ঘুমিয়েই যাচ্ছিস। তিশা অয়ত্রিকার বিছানার সম্মুখে গিয়ে কোমরে 2 হাত দিয়ে বিগ্রানো মেজাজে অয়ত্রিকাকে ডেকে চলেছে। অয়ত্রিকাকেও তো ঘুমে এতটাই বিভোর, তিশার কণ্ঠস্বর কানে পৌঁছাচ্ছে না। বিকেলে আসতে বলে এখনো ঘুমোচ্ছে। তিশা আর দেরি না করে চিল্লিয়ে উঠল। এই ওরুর বাচ্চা, ওঠ। আর কত ঘুমোবি? অয়ত্রিকা ঘুমের মাঝে কারো কর্কশ আওয়াজ শুনে চমকে ধরফরিয়ে উঠে বসলো বিছানায়। হাতে থাকা ফোনটা ছুটে গিয়ে একটু দূরে গিয়ে পড়ল। এখনও ঘুমের রেশ কাটেনি। সে ঘুমু ঘুমু চোখে আশেপাশে পর্যবেক্ষণ করলো। কে এইভাবে চিল্লালো? বিছানার পাশে তিশাকে দেখে অয়ত্রিকার ভ্রু কুঁচকে গেল। সে ঘুমু ঘুমু চোখে আশেপাশে পর্যবেক্ষণ করলো। কে এইভাবে চিল্লালো? বিছানার পাশে তিশাকে দেখে অয়ত্রিকার ভ্রু কুঁচকে গেল। এই মায়া এত তাড়াতাড়ি কই থেকে আইলো? তিশা অয়ত্রিকাকে হা করে তাকিয়ে থাকতে থেকে ভাব নিয়ে বলল। আমি দেখতে সুন্দরী, এটা আমি জানি। এভাবে তাকিয়ে থাকবি না, আমার নজর লেগে যাবে। অয়ত্রিকা তিশার কথা শুনে মুখ বেঁকিয়ে বলল। যে না মিষ্টি কুমড়ার মতো চেহারা, আবার বলে সুন্দরী। নিজের চেহারা গিয়ে আগে আয়নায় দেখ। তিশা অয়ত্রিকার কথায় পাত্তা না দিয়ে হেসে বলল। আর তুই তো লাউয়ের মতো, এর জন্যই তোর দুজন বান্ধবী। এবার যা, ফ্রেশ হয়ে আয়। এলোমেলো চুলে একদম মুজি কিলালের মতো লাগছে। অয়ত্রিকা তখনই মনে পড়ে গেল সারহানের লেখা মেসেজের কথা। তাকে বলেছিল ছোট্ট মঞ্জুলিকা। বয়স 18 হয়ে গেছে, সে কি এখনও ছোট আছে? নেই তো, কিছুদিন পর 19 বছর হবে। অয়ত্রিকা সেসব ভাবনা অসম্পূর্ণ রেখে বিছানা থেকে নেমে তিশাকে বলল। তুই এত তাড়াতাড়ি কিভাবে আসলি? তিশা বিছানায় বসে অবাক হয়ে বলল। সময় দেখেছিস? 4টা বাজে। এতক্ষণ ঘুমিয়েছি আমি ভাবলাম হয়তো 2-3 ঘন্টা ঘুমিয়েছি। আগে ফ্রেশ হয়ে আয়, তারপর কথা বলছি। অয়ত্রিকা ঢুলতে ঢুলতে ধীর পায়ে ওয়াশরুমে চলে গেল। তিশা নিজের ফোন বের করে স্ক্রল করতে লাগলো। অয়ত্রিকা তাকে কল দিয়েছিল আসার জন্য। বেস্টু কল দিয়েছে, সে কিনা না এসে থাকতে পারে। অয়ত্রিকা ওয়াশরুম থেকে বেরিয়ে তিশার পাশে বসলো। তিশা ফোন কল করা বন্ধ করে বলল। মুখের এই হাল কেন তোর? মনে হচ্ছে 10 বছর ধরে খাওয়া দাওয়া করছিস না। জ্বর এসেছিল রে, এই কারণে শুকিয়ে গেছে একটু। তিশা উদ্গ্রীব হয়ে অয়ত্রিকার কপালে হাত দিয়ে দেখলো জ্বর নেই। সে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল। কবে জ্বর এসেছিল? আমায় কেন বললি না? কাল রাত থেকে জ্বর, কিন্তু এখন নেই। তিশা সন্ধিহানি দৃষ্টিতে তাকিয়ে বলল। হঠাৎ জ্বর কেন আসলো? কাল তো বৃষ্টি হয়েছিল, নিশ্চয়ই বৃষ্টিতে ভিজেছিস। অয়ত্রিকা মৃদু হেসে বলল। একদম ঠিক, এজন্যই তো তোকে এত ভালোবাসি। কিভাবে যে আমার মনের খবর বুঝে যাস। তো মন খারাপ করেছিলি কেন? আবারও কি আঙ্কেল কিছু বলেছে? অয়ত্রিকার হাসি বন্ধ হয়ে গেল। কিছুটা উদাসীন ভঙ্গিতে তাকালো তিশার দিকে। তিশা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে তার দিকে। অয়ত্রিকা ভাবতে লাগলো সারহানের কথাটা বলবে কিনা। কি করে বলবে? তিশা নিশ্চিত সারহান ভাইয়ের বিয়ের কথা শুনে অক্কা পাবে। তার উপর যদি বলা হয় সে সারহান ভাইকে পছন্দ করে, তাহলে যে কি হবে ভাবতেই ঢোক গেল অয়ত্রিকা। উফ, কোন দিকে যাবে সে? মিথ্যা বলেও তো ধরা খেয়ে যাবে নিশ্চিত। মনে হচ্ছে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আজ পড়েছে সে। তিশা অয়ত্রিকার দিকে তাকিয়ে নজরদারি করছে। মনে হচ্ছে কোনো বড়সড় কাহিনী ঘটেছে। একটু টেনশনে হচ্ছে তার। সে জানে অয়ত্রিকা মন খারাপ হলে বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে। এর আগেও এমন অনেকবার করেছে। তিশা অয়ত্রিকার কোনো উত্তর না পেয়ে বিরক্তি নিয়ে বলল। এমন মুখে কুলু এঁটে বসে আছিস কেন, বল। অয়ত্রিকা আমতা আমতা করে বলল। তেমন কিছু হয়নি, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল তাই ভিজেছি।
সত্যি বলছিস তো? তিশার সন্ধিহানি কণ্ঠস্বর অরিত্রিকার ইশরা আর তিশাকে পুলিশ মনে হয় দুজনে একই ধাঁচের। এই যে দুজনই প্রশ্ন করা শুরু করে দেয়। সত্যি বলছি। নিচে দেখলাম সবাই এসেছে, নতুন কয়েকজনকেও দেখলাম। তারা কারা? মামি, মামাতো বোন আর ভাই। তারা 2 দিন আগে এসেছে আমাদের বাড়িতে। তিশা স্বাভাবিকভাবেই বলল, ও ও ও, দেখলাম বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল। তোর বিয়ে ওই গাধা নিশাদের সাথে আবারও দেওয়ার কথা ভাবছে নাকি? অরিত্রিকার মন খারাপ হয়ে গেল। আবারও বিয়ের কাহিনী শুরু হয়ে গেছে। সারান ভাই কি তবে বিয়েটা করে নেবে? ভাবতেই মন বিষণ্ণ হলো তার। তবে তা বাইরে প্রকাশ করলো না, স্বাভাবিকই রইল। কেঁদে ঘরের কোণে পড়ে থাকলে তো সবাই তাকে সন্দেহ করবে। সে চায় না এসব নিয়ে বাড়িতে কোনো কাহিনী হোক। নিজেকে দুর্বল হতে দেওয়া যাবে না, স্ট্রং হতে হবে। ভাগ্যে যা লেখা আছে তা হবেই। সে তিশাকে বলল, শারহান ভাইয়ের বিয়ের কথা চলছে। তিশা এতক্ষণ স্বাভাবিকভাবে থাকলেও সারানের বিয়ের কথা শুনে চিল্লিয়ে উঠল। এসব কি বলিস? এটা কিভাবে সম্ভব? যা শুনেছিস তাই বলেছি। আমি বিশ্বাস করি না। এটা কি হয়ে গেল? আমায় ছাড়া উনি অন্য কাউকে বিয়ে করতে পারে না, আমায় এভাবে ঠকাতে পারে না। আমি কি নিয়ে বাঁচবো রে? তিশা দুঃখী মুখ করে হাত পা ছুড়ে নাটকীয় ভঙ্গিতে আহাজারি করতে থেকে অরিত্রিকার রাগ লাগলো। এই মেয়ে এত নাটক করে কিভাবে? সেও তো দুঃখে ভেসে যাচ্ছে, তাও তো এমন নাটক করেনি। অরিত্রিকা খিচে যাওয়া মেজাজে বলল, এমন করে আহাজারি করছিস, মনে হচ্ছে শারহান ভাই তোকে ধোকা দিয়েছে। 10 বছর রিলেশন করেছে তোর সাথে। আমার সামনে এমন নাটক করবি না, না হলে খালে চুবিয়ে রেখে আসবো। তিশা অরিত্রিকার কথা শুনে থেমে গেল, মুখ ভার করে বলল, আমার ক্রাশ বিয়ে করেছে, আমি কিভাবে চুপ করে থাকবো? চিঠি দিয়েছিলাম, রাজি হলে বিয়ে হয়ে যেত আমাদের। আর উনি কি করলেন? আমায় পাত্তাই দিল না। কাজ নেই তো ওনার, তোর মতো মিষ্টি কুমড়াকে বিয়ে করবে। আমারে তুই অপমান করলি। অরিত্রিকা রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, অবশ্যই, নিচে গেলে চল, না গেলে বসে থাক, আমি গেলাম। তিশা অরিত্রিকার পেছনে দৌড়াতে দৌড়াতে বলল, আরে তুইও হাসছিস, থাম। চৌধুরী বাড়িতে ডাইনিং রুমে সোফায় বসে আছেন আজমল সাহেব, আরশাদ সাহেব, সাথী বেগম, তানিয়া বেগম, মিতা বেগম আর আফ্রিদি। আলোচনা চলছে বিয়ে নিয়ে। আরশাদ সাহেব চিন্তিত ভঙ্গিতে তানিয়া বেগমকে বললেন, তুমি যে ইপার সাথে শারহানের বিয়ের কথা বলছো, শারহানের থেকে মতামত জানতে চেয়েছো? তানিয়া বেগম আরশাদ সাহেবের কথা শুনে বললেন, শারহানের সাথে এসব নিয়ে কথা হয়নি, ভেবেছিলাম রাতে কথা বলবো, তার হলো কই। অরিত্রিকার জ্বর এসেছিল, তাই আর বলা হয়নি। তোমায় বললাম কারণ শারহানকে তুমি বিয়ের কথাটা বলবে। আরশাদ সাহেব কপাল টান টান করে বলল, আমাকেই পাও সবসময় ফাঁসানোর জন্য। তুমি তোমার ছেলেকে চেনো না? এতদিন তো বিয়ের কথা বলছো, এক পা কি এগিয়েছে সেদিকে? শুধু তো ইলেকশনের দোহাই দিয়েই পিছিয়ে যাচ্ছে। আমি এসবের ভিতর নেই। তোমার ছেলেকে কিভাবে তুমি বুঝবে সেটা তোমার ব্যাপার, আমায় টানবে না। তানিয়া বেগম একটু মেকি রাগ দেখিয়ে বললেন, এখন আমার ছেলে হয়ে গেলে, তাই না? এবার বুঝেছি আমার ছেলেটা একদম তোমার মতো হয়েছে, তুমি ওকে তোমার মতো বানিয়েছ। আমি হয়ে তোমার সংসার করে যাচ্ছে, আর কেউ হলে সংসার ছেড়ে পালাতো। আজমল সাহেব দুজনকে চুপ করাতে বললেন, আহা ভাই ভাবি, আপনারা কি শুরু করলেন? চুপ করুন। আরশাদ সাহেব আর তানিয়া বেগম চুপ করে গেলেন। তানিয়া বেগম কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে আরশাদ সাহেবের দিকে। মিতা বেগম, আফ্রিদি, সাথী বেগম মিটিমিটি হাসছেন। আজমল সাহেব পরিস্থিতি বুঝে বললেন, আমি তো ভাবলাম সারাত সব কিছু জানে। যাই হোক, আমার মনে হয় শারহানকে সব কিছু জানিয়ে ওর মতামতটা আগে নেওয়া জরুরি। যথেষ্ট বড় হয়েছে, নিজের ডিসিশন নিজেই নিক। সাথী বেগমও সহমত প্রকাশ করে বললেন, আমারও তাই মনে হয়। আফ্রিদি চুপচাপ বসে আছে, মাথায় ঘুরছে নানা রকমের চিন্তা। আফ্রিদি জানে সারহান ছেলে হিসেবে একদম পারফেক্ট, যেমন ব্যক্তিত্ব তেমন আচরণ, সকলের সাথেই ওঠা বসা আছে। কিন্তু সারহানের সাথে যে ইফার বিয়ের কথা চলছে সে আজ সকালে জেনেছে। সারহান পারফেক্ট থাকলেও একটা দিক আফ্রিদির ভালো লাগেনি, সারহান রাজনীতি করে। রাজনীতি যারা করে তাদের শত্রুর অভাব নেই। চিপা চাপায় অজ্ঞাত অনেক শত্রু থাকে, এমনকি লাইফ রিস্কও থাকে।
পরিবারের ওপরও অনেক বিপদ আসে। এসব ভেবে দোটানায় আছে আফ্রিদি। মাকে বুঝিয়েছিল, কাজ হয়নি। সারহানকে মেয়ের জামাই বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। আফ্রিদি মায়ের এমন ব্যবহারে একটু বিরক্ত। মিতা বেগম সেদিন ছাদে তানিয়া বেগমকে কোনো উত্তর দেয়নি। তানিয়া বেগম শুধু বলেছিলেন পরে সিদ্ধান্ত জানাবেন। ছাদ থেকে নেমে এসে ইফার থেকে জানতে চেয়েছিলেন সারহানকে বিয়ে করতে কোনো সমস্যা আছে নাকি। ইফা তার মাকে জানিয়েছিল বিয়েতে তার কোনো সমস্যা নেই। মেয়ের পছন্দ জেনে তিনি তানিয়া বেগমকে হ্যাঁ বলেন, কিন্তু সারহানের সাথে এ বিষয়ে কোনো কথা না হওয়ায় কিছুটা চিন্তিত তিনি। মিতা বেগম কথোপকথনের মাঝে বলে উঠল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।